অন্তর্বর্তী আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফ বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রী। কমবে অপ্রয়োজনীয় ব্যয়। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 1,30,000 চা শ্রমিককে রেইনকোট দেবে সরকার। প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস। আমরা পলিথিন পড়তাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছে, সরাসরি কথা বলেছেন। আমরা খুব আনন্দিত, খুব খুশি। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা ও সংবিধানের 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করা রিট খারিজ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় 20 আগস্ট হবে ভোট, সব প্রস্তুতি সম্পন্ন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। ঢাকা নয়াদিল্লি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ। ব্যবসা বাড়লে লাভবান হবে দুদেশই, জানালেন বাণিজ্যমন্ত্রী। রোহিঙ্গা ফেরতের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানালো ঢাকা। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন। নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস, চালক হেলপারও নারী। ঢাকা চট্টগ্রাম বগুড়ায়ও মিলবে সেবা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে AI ক্যামেরায় নজরদারি, বন্ধ হবে চাঁদাবাজি। এবং কারাগার থেকে ফোনে কথা বলা সহ কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না আওয়ামী লীগের নেতারা, জানালেন মহাপরিদর্শক। জেল থেকে পালানো 600-র বেশি আসামি এখনও পলাতক। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। সে সময় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রাজস্ব সম্মেলনে করদাতাদের অনুপ্রাণিত করতে মনোযোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে জোর দেন ডিজিটাল কর ব্যবস্থাপনায়। সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডকে দক্ষ, টেকসই ও জনবান্ধব প্রতিষ্ঠানের রূপ দিতে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে এনবিআর। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্মুক্ত আলোচনায় এনবিআর কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা ও নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরকে 2 ভাগে ভাগ করার প্রশ্নে আন্দোলনকারীদের বাধ্যতামূলক অবসর, বদলি ও বরখাস্তের ঘটনা বোর্ড কর্তাদের পক্ষ থেকে তুলে ধরা হলে সরকার প্রধান বিষয়গুলো বিবেচনায় আনার আশ্বাস দেন। ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ ও স্বস্তির পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার। এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তা নির্ভর হয়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দিতে চায় না তার সরকার। তাই রাজস্ব আদায়ে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে জোর দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়।
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ যেন স্বেচ্ছায় কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণীত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর হতে 6 মাসে এনবিআর এর রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। নিবন্ধিত 1,30,000 চা শ্রমিককে রেইনকোট দেবে সরকার। প্রাথমিকভাবে দেওয়া হলো 20,000 রেইনকোট। দুপুরে সচিবালয়ে 10 শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন সরকার প্রধান। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রমিকরা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফরে যান গেল জুনে। তুমুল বৃষ্টির মধ্যে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চা শ্রমিকরাও যোগ দেন সরকার প্রধানের কর্মসূচিতে। সে সময় বর্ষা মৌসুমে চা পাতা সংগ্রহ আরও সহজ করতে চা শ্রমিকদের রেইনকোট দেওয়ার পরিকল্পনা নেয় সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে 10 চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজার ছাড়াও সিলেট, হবিগঞ্জের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন রেইনকোট সরবরাহ করা বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাও। প্রধানমন্ত্রীর হাত থেকে রেইনকোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চা শ্রমিকরা। বলেন, বর্ষায় কাজ করতে গিয়ে রোগ থেকে রেহাই মিলবে। আমরা পলিথিন পরতাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছে, সরাসরি কথা বলেছেন, আমাদের দুঃখ সুখ নিয়ে কথা বলছেন। এটাই আমরা জীবনে উনার ঋণ শোধ করতে পারবো না। এত আদর সম্মান করেছে, তা কি ভাষায় আপনাদের বুঝাবো, আপনার কোনো ভাষা নাই। আমরা খুব আনন্দিত, খুব খুশি। সমাজ কল্যাণমন্ত্রী জানান, প্রাথমিকভাবে 20,000 রেইনকোট বিতরণের কার্যক্রম শুরু করলো সরকার। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা, যাতে অসুখ বিসুখ কম হয়। 20,000 রেইনকোট আজকে উনি বিতরণ করেছেন। তা আমাদের ইচ্ছা যে সবাইকেই রেইনকোট দেওয়া। শ্রমিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আরো বড় পরিসরে এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানান মন্ত্রী। মুরসালিন হক, জুনায়েদ। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল মঙ্গলবার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ভোটের মাঠে থাকছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ। ব্রিফিংয়ে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। শেষ অনুযায়ী আমাদের আগামী নির্বাচন 20 তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট গণনা শেষে সংসদ সচিবালয় কক্ষে ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান ইসি সচিব। বিকাল 5টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে। ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা এবং সংবিধানের 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতকে বলেছি যে পার্লামেন্ট এবং মনে করেছে যে রাষ্ট্রপতি পদটি দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার এবং সে কারণে সংবিধান মেনেই পার্লামেন্ট অধিবেশন রেখেছেন এবং সে অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক সংসদের সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তো সেক্ষেত্রে এই পিটিশনার কিংবা আবেদনকারী জনাব ইউনূসুল আকন্দর সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। সংবিধানের 70 অনুচ্ছেদকে সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল।